আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় রাজনীতিতে নতুন বিতর্ক। আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী বনি এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে নতুন বিতর্ক। এটি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকেই একটি আলোচনা আসছে। বিশেষ করে শাহবাগে কিছু স্লোগান ছিল এবং জাতীয় সঙ্গীতের বিষয়, এইগুলোর পর থেকে মূলত আসলে বিতর্কটি শুরু হয়েছে। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন মির্জা আব্বাসের একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে শাহবাগে নাটক চলছে। আমি নীলোফার চৌধুরী মনি আপাকে দিয়ে শুরু করতে চাই। আপা, এই বিষয়ে আপনি একটু বলবেন আমাকে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার শুভেচ্ছা আমার সহ আলোচককে। দেখেন, শাহবাগে নাটক চলছে, এটা মির্জা আব্বাস সাহেব বড় নেতা, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি এখন বলেছেন। কিন্তু সত্যিকার অর্থেই আজকে কতদিন যাবৎ শাহবাগে নাটক দেখছি আমরা। এই নাটকগুলো যে কার জন্য, এটাও কিন্তু জনগণের সচেতন জনগণ বুঝে যে এটা কাদের জন্য করা হচ্ছে এবং এই নাটকের পেছনের অংশটা কি ঢাকার জন্য নাটক। আপনি জানেন যে বিগত ফ্যাসিস্ট যেটা, তারাও কিন্তু এরকম ইস্যুর উপর ইস্যুর নাটক করতো। একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরও 2টা 3টা 5টা ইস্যু জড়ো করে নাটিকাংশ চালাতো। এটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত। আমরা ভেবেছিলাম অনেক দিনের আমাদের বাজে অভ্যাস থেকে আমরা ওদের বের হয়ে আসতে পারবো, কিন্তু আমরা সত্যিকার অর্থে আমরা বের হতে পারছি না। যেমন ধরেন, আপনার যেটা গত 2 দিন আগে যেটা চেঞ্জ হলো, যে নিষিদ্ধের নামে যে নাটকটা হচ্ছে বা হলো, নিষিদ্ধ কি আদৌ হয়েছে? তারা কি চাইলো? জীবন উৎসর্গ করে দিল 40 ডিগ্রি ফারেনহাইটের আপনার তাপমাত্রার মধ্যে। সরকার কি করলো? ঠান্ডা পানি দিয়ে তাদেরকে ঠান্ডা করলো। সরকার, এখান থেকে বোঝা যায় যে সরকার কি চায়, কাদেরকে দিয়ে কি করাচ্ছে, সরকারের যে এখানে মদত আছে, এটা বোঝা গেল। কারণ এত আন্দোলন হয়, এত কিছু করে, আমরা কিন্তু ঠান্ডা পানি দিতে দেখি না। গরম দিনে আমরা গরম পানি দিতেই দেখি। তো সেই জায়গায় আমরা দেখলাম। তারপর আমরা কি পাইলাম? যখন আমরা 2 দিন আগে ফলাফল জানলাম, ফলাফল বলা হলো বিচার কার্য সম্পন্ন হওয়ার আগে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন হওয়ার আগে এই দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এরা তো এমনিই কার্যক্রম করে না। আপনার দেখেন, এই 9 মাস 10 মাস যাবৎ কোনো কার্যক্রম আওয়ামী লীগের আছে? নাই। তারা বললো কি বিএনপি আসে নাই কেন? বিএনপি আসে নাই, বিরাট বড় ভুল করেছে। বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার যিনি সংস্কার দেখেন, সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন কি, যে বললেন না শুধু, এটাই সত্যি, যে আমি আরও কয়েক মাস আগে থেকে 10ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি অকেশনালি আপনার এই অফারটা দেওয়া হয়েছে, আমরা বলেছি। তো বিএনপি গিয়ে শাহবাগে আন্দোলন করলে শাহবাগে কি পীরের নাম জপতে হবে? পীরের নাম জপলেই কি এটা হলে বিএনপির জন্য এটা বৈধ হতো? এটা কি এমন কাজটা যা ছিল তাইতেই হলো। তো যা ছিল তাইতে হওয়ার জন্য এই নাটকটা কেন, এই কষ্টটা কেন, এই খরচাপাতি কেন, এই এত পুলিশ, আর্মি, বিজেপি এইসব দিয়ে এত সাংবাদিক? তো এগুলার কারণটা কি? এটা ভীষণভাবে জাতির জন্য। কিছু রাজনৈতিক দল তো সেখানে ছিল, বেশ কয়েকটি রাজনৈতিক দল সেখানে ছিল। বেশ কয়েকটি রাজনৈতিক দল ওই যে শাহবাগেও ছিল, যখন প্রথম শাহবাগ, এই শাহবাগ না, ইমরান সরকারের শাহবাগেও ছিল। বুঝেই থাকুক আর না বুঝেই থাকুক, ছিল। কিন্তু 2 দিন 3 দিন 5 দিনের পরে যখন দেখেছে যে এই মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার মুক্তিযোদ্ধাদের জন্য না, এটা রাজাকারদের মুক্তিযোদ্ধা হওয়ার চেতনা, কিংবা এই চেতনা কেনা বেচার চেতনা, তখন কিন্তু ওইখানে আর মাছিও পড়ে নাই পরবর্তীতে। আজকে ইমরান সরকারের অবস্থান কোথায়? কে চেনে তাকে? অথচ সরকারের মধ্যেই সরকার হয়েছিল। ঠিক এখন যেমন সরকারের মধ্যে সরকার, যে সরকারটাকে বলা হয় সব দল মিলে সরকারকে বসিয়েছে, সেই সরকারের মধ্যে আবার সরকার এনসিপি, আপনার কিংস পার্টি, তারা যা করে সেটাই আপনার আইনে পরিণত করার জন্য উঠে পড়ে লাগে, কিংবা সরকারের বিশেষ কিছু কাজ তাদের মাধ্যমে করানোর জন্যই দেওয়া হয়। এইটাই তো এখন সরকার যে কাজটা করলো, সরকার তো করতে পারে না, সরকার তো ইলেক্টেড সরকার না। সরকার কোনো পার্টিকে ব্যান করতে পারে না। আর একটা পার্টি ব্যান করার জন্য অনেক, বিএনপি কি বলেছে? বিএনপি বলেছে এটা জনগণ করতে পারে, বিএনপি বলেছে এটা আইনের মাধ্যমে করতে পারে। আইনটা কারা পরিচালনা করে? একটা ইলেক্টেড সরকার আইন পরিচালনা করতে পারে। আপনার সিলেক্টেড সরকার
এই আইন তারা কিছুই করতে পারে না। তারা শুধুমাত্র যেমন আছে দেশটা ওইভাবে কোনো মতো চালাতে পারে। আর সংস্কারের নামে যেটা বলা হচ্ছে, সংস্কারের নামে তারা সংস্কার বানাতে পারে, কিন্তু সংস্কার পাশ করতে পারে না। এই সংস্কার পাশ করার জন্য ইলেকটেড সরকার লাগবে। সে ইলেকটেড সরকার চাইলে নাও পাশ করতে পারে, যেটা ১/১১ পরে আমরা দেখেছি। তো সেই জন্য যাদের জন্য এই আইন করা, সংস্কার করা, তাদের নিয়েই করেন। সংস্কার করার মানে যদি আপনার সংস্কার এমন হয় সাবেক রাষ্ট্রপতিকে আপনি পাস করে দিবেন, সংস্কারের নামে যদি এমন হয় আপনি কারোর সঙ্গে আলোচনা না করে করিডোর দিয়ে দিবেন, করিডোর তো আপনি দিতেই পারেন না, কোনো ইলেকটেড সরকারও পারে না জনগণের সঙ্গে কথা না বলে। আপনি সংস্কারের নামে যদি এমন হয় যে আপনি বন্দর দিয়ে দিবেন, সংস্কারের নামে যদি এমন হয় যে আপনি রোহিঙ্গা ফেরত পাঠানোর বদলে আবার রোহিঙ্গা আরও নিয়ে আসবেন, এটা তো হয় না। এই জিনিসগুলো ঢাকার জন্য আপনাকে এই ঠান্ডা পানির ব্যবস্থা করতে হলো, আপনাকে কি যমুনা টু শাহবাগ, শাহবাগ টু যমুনা করতে হলো। এগুলোর তো দরকার ছিল না। আপনি তো ভালোই আছেন, ২-৪টা মানুষ রেডি করে আপনি বলাচ্ছেন যে এই সরকারি দরকার, বারবার দরকার, তো আপনি এটা বলাচ্ছেন, ভালো কথা। সেটার সঙ্গে আবার এটা যোগ করে আপনি এই আন্দোলনের নাটক খেলানোর দরকারটা কি ছিল? এই গরমের মধ্যে অনেক মানুষ তো সত্যিকার অর্থে বাংলাদেশ ঠিক আছে, ওই 5% মানুষ যারা না বুঝে সৎ থাকে, সারা জীবন সৎ থাকে, সেই সৎ মানুষদেরও তো একটা অংশ মনে করেছে দেশের ভালো হবে বলে আপনাদের ওইখানে গিয়েছে। বুঝে গিয়েছে, না বুঝে গিয়েছে। এই না বুঝে যাওয়া মানুষগুলা ওরাই কিন্তু দিন শেষে মারা যায়, যেটা 24-এ হয়েছে জুলাইতে। ওরাই কিন্তু দিন শেষে মারা যায়। যত ছাত্র না মারা গেছে তার চেয়ে কিন্তু ওই না বুঝা মানুষগুলা, ওই পড়ে যাওয়া মানুষকে উদ্ধার করতে যাওয়া মানুষগুলা বেশি মারা গেছে। তো এই কাজটা আপনি বারবার করছেন, তাহলে আপনি ফ্যাসিস্টের সঙ্গে আপনার পার্থক্যটা কি? জি, আমি রাশেদের কাছে আসতে চাই। মনিয়াপা বলছিলেন যে রাজাকারের মুক্তিযুদ্ধ হওয়ার প্রক্রিয়া বা চেতনা, একটি কথা বলছিলেন তিনি। আজকে আরেকটি বিষয়, আপনি আপনার একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে। আপনি বলেছেন যে জামায়াত শিবিরকে কাজে লাগানো শেষ, এবার পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। আপনি কেন লিখেছেন একটু আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা, আপাকেও শুভেচ্ছা। দেখেন, আমি যে কথাটি লিখেছি, এই যে শাহবাগে যে আন্দোলনটা হলো, শুরুতে কিন্তু সবাইকে বলা হলো যে যমুনা ঘেরাও করা হয়েছে এবং যমুনার সামনে আন্দোলনটা করা হবে। কিন্তু পরবর্তীতে হঠাৎ করে এই আন্দোলন চলে গেল শাহবাগে। দেখেন, শাহবাগ নিয়ে একটি বিতর্ক আছে। বিশেষ করে সেখানে যে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল, সেটা আসলে এক ধরনের ফ্যাসিবাদের আখড়া ছিল, যে কারণে এই মঞ্চ নিয়ে আসলে এক ধরনের বিতর্ক থাকার কারণে দেখবেন যে বিভিন্ন মানুষকে শাহবাগী বলা হয়, বিশেষ করে ওই সময়কার আন্দোলনে যারা যুক্ত হয়েছিল। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন ছিল শুরু থেকেই যে আপনারা বললেন যমুনা ঘেরাও করবেন, যমুনার সামনে আন্দোলন করবেন, হঠাৎ করে কেন শাহবাগে গেলেন? কারা আপনাদেরকে নিয়ে গেল? আজকে আমি আরেকটি পোস্ট করেছি। আমার পোস্টের কারণটা হলো যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তিনি একটি পোস্ট করেছেন এবং মুহূর্তের মধ্যে আবার সেটি ডিলিটও করেছেন 3 মিনিটের মাথায়। সেখানে তিনি কিন্তু রাজাকার শব্দ উচ্চারণ করেছেন এবং সেটি জামাতকেই তিনি ইঙ্গিত করেছেন এবং তার ভাষা খুবই অশ্রাব্য। মানে এই পদে থেকে এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না। দেখেন, আপনি যখন শপথ নিয়েছেন, রাগ ক্ষোভের বশীভূত হয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না, কোনো শব্দ চয়ন করতে পারবেন না। সেটি যে দলই হোক না কেন, সেটি না বিএনপি, না গণ অধিকার পরিষদ, না জামাতে ইসলাম, না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই মাহফুজ গত পরশুদিন সম্ভবত আরেকটি পোস্ট করেছে এবং সেই পোস্টটা কিন্তু বিএনপিকে ইঙ্গিত করে। একটি দল মানে নামটা বলতে পারতেছে না, সেই দল কাদেরকে বোঝাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝি। কখনো বিএনপিকে নিয়ে, কখনো জামাতকে নিয়ে, কখনো গণ অধিকার পরিষদকে নিয়ে, আমাদেরকে নিয়েও তিনি লিখেছেন। নাম উল্লেখ করেননি, তিনি বলেছেন যে তরুণদের একটি দল। সেই সময় তো এনসিপি হয়নি। তো এই যে একের পর এক বিষেধগার এবং হেফাজতকে নিয়ে তার যে মন্তব্য, আলেমুলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে তার যে মন্তব্য, তাদেরকে যে কটাক্ষ করা, নানান ধরনের বক্তব্য তিনি দিয়ে থাকেন। একজন উপদেষ্টা এ ধরনের কথাবার্তা কি বলতে পারেন? পারেন না। সেই প্রশ্নের জায়গা থেকে আমি আজকে একটি লেখা প্রকাশ করেছি। আমি দেখলাম যে অনেকগুলো গণমাধ্যমে সেটি এসেছে, আপনি হয়তো সেখান থেকে দেখেছেন। এই বিষয়ে আবার একটু বলি। দেখেন, যমুনার সামনের আন্দোলনে সেখানকার আমার যে ধারণা
60 থেকে 70% মাদ্রাসা শিক্ষার্থী, আলেমুলামা, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী অন্যান্য দলের নেতাকর্মীরা। সেখানে 2-1টা মধ্যপন্থী দল গিয়েছে যাদের সাংগঠনিক কাঠামো কিন্তু জামাতের মতন বা অন্যান্য ইসলামিক দলের মতো এত বড় না, আমরা তাদেরকে চিনি। তো যাই হোক, সেখানে বিএনপিকেও বলা হয়েছিল যাওয়ার জন্য, আমাদেরকেও বলা হয়েছিল যাওয়ার জন্য, জামাত ইসলামকে বলা হয়েছে যাওয়ার জন্য। তাদের আহ্বানে কেউ সাড়া দিয়েছে, কেউ দেয়নি। কারণ অনেকে মনে করেছে যে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 ধারা জারি করা রয়েছে, সেখানে ডিএমপি কর্তৃপক্ষ বলেছে যে সভা সমাবেশ করা যাবে না, তাহলে কেন সেখানে আমরা সরকারকে বিব্রত করার জন্য যাব? ঠিক আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের সাংগঠনিকভাবে তাদের বিচার হতে হবে বা তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে। এর জন্য তো সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারকে সকল রাজনৈতিক শক্তি, সামাজিক, সাংস্কৃতিক বা অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তাদেরকে সরকার ডাকবে, আলাপ আলোচনার মাধ্যমে টেবিলে একটি সিদ্ধান্ত হবে। কিন্তু আপনি একটি আন্দোলন করলেন, ভালো কথা, আন্দোলনটা যমুনার সামনে যেহেতু নিষেধাজ্ঞা, সেখানে কেন করলেন? এই প্রশ্ন আমি অসংখ্যবার করেছি। তো সর্বশেষ যেটি বলি, আমার পোস্টের বিষয়ে ব্যাখ্যা। দেখেন, এই আন্দোলনে জামাত শিবির তার সর্বোচ্চ জনশক্তি নিয়োগ করেছে। এই আন্দোলনে ইসলামী আন্দোলন মহানগরের ব্যানারে অসংখ্য মানুষ নিয়ে সেখানে হাজির হয়েছে, হেফাজতে ইসলাম হাজির হয়েছে। মাহফুজ আলম কী করলেন? তিনি এখন জামাতকে নিয়ে এক ধরনের মন্তব্য করলেন যে যেমনিভাবে আওয়ামী লীগের বিচার হচ্ছে, জামাতেরও বিচার হতে হবে। তো আমার প্রশ্ন হলো যে তোমরাই তো এই জামাতকে ওই আন্দোলনে ডাকার পরে যখন এখন ওই আন্দোলনের ক্রেডিট জামাত দাবি করছে, শিবির দাবি করছে, ইসলামী আন্দোলন দাবি করছে বা অন্য কোনো দল দাবি করছে বা মনে করেন আমরাই দাবি করছি, তখন তুমি এখন ক্রেডিট কাউকে দিবা না। তখন তোমার বিষয়টা আসলে এরকম যে আমাদের যে কার্য সিদ্ধি সেটা হাসিল হয়ে গেছে, এখন তোমরা সবাই পাকিস্তানপন্থী। যেহেতু পাকিস্তানপন্থী বলেছে, তো সেটার জন্য আমরা বলেছি যে তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এখন তোমরা সবাইকে রাজাকার বলা শুরু করেছো, পাকিস্তানপন্থী বলা শুরু করেছো। সেই জায়গা থেকে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো। তাহলে কি জামাত শিবিরকে ব্যবহার করা হচ্ছে আসলে রাজনীতিতে? দেখেন, আমার আসলে খুবই আক্ষেপ লাগে যে জামাত শিবিরকে যখনই কোনো আন্দোলনে কেউ ডাকে, বিশেষ করে এনসিপি, তারা চলে যায়। বিশেষ করে আমরা সাম্প্রতিক সময়ে যতগুলো আন্দোলন দেখেছি, এই এনসিপির আন্দোলনে বলেন বা ছাত্রদের যারা দল গঠন হওয়ার আগে জাতীয় নাগরিক কমিটি, সেখানে কিন্তু ম্যাক্সিমামই জামাত শিবিরের সমর্থক ছিল। জামাতের সাথে তাদের এক ধরনের সখ্যতা আছে বা ছিল, বা এখন যেটা হচ্ছে এটা কি আসলে যেহেতু আসলে আন্তর্জাতিক মহল, দেশের জনগণের কাছে একটি মেসেজ গিয়েছে, তাহলে কি জামাত শাহবাগের প্রতিশোধ নিল ছাত্রদের ঘাড়ের উপর ভর করে? এ ধরনের একটা কথাও কিন্তু আছে। সেই দায়টা আসলে ছাত্ররা তাহলে কি নিতে চাচ্ছে না? এবং সেখানে বলা হচ্ছে যে জাতীয় সঙ্গীত থামিয়ে দেওয়া হয়েছে এবং জামাতের নেতা গোলাম আজমকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে। এই বিষয়গুলো যখন আসতেছে, তা আমার মনে হয় এনসিপি এখন আর ওই জামাতের যে তকমাটা নিতে চাচ্ছে না। তো সেই জায়গায় ব্যবহার তো জামাতকে তারা করেছেই। আমার মনে হয় জামাতের এই যে ডাকলেই চলে যাওয়া, হ্যাঁ, এই অভ্যাসটা আসলে কোনো রাজনৈতিক ক্যারেক্টার হতে পারে না। একটা দলের নিজস্ব এজেন্ডা থাকতে হয়। যেমন বিএনপি নির্বাচনের দাবি করছে, কিন্তু জামাত নির্বাচন চায় কি চায় না সেটা নিয়ে কোনো সুস্পষ্ট অবস্থান নাই। একটি রাজনৈতিক দল, তার যদি নির্বাচনের এজেন্ডা না থাকে, তাহলে তার উদ্দেশ্য কি? এনজিও কার্যক্রম, সামাজিক কার্যক্রম, মানবিক কার্যক্রম, এই কার্যক্রম করার জন্য তো অসংখ্য দাতব্য প্রতিষ্ঠান রয়েছে। একটা রাজনৈতিক দল, তিনি আগামীতে ক্ষমতায় যাবেন, মানুষের সেবা করবেন, এটি একটি দলের সবথেকে বড় এজেন্ডা। বিএনপি নির্বাচনের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিচ্ছে, আমরাও বলেছি। কিন্তু আমার প্রশ্ন হলো, জামাত ইসলামের মতন একটি রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির পরে যে দলের সবথেকে সাংগঠনিক কাঠামো রয়েছে, জনসমর্থন রয়েছে, সেটা তো জামাত ইসলাম, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু সেই দল আসলে তার অবস্থানটা ক্লিয়ার করতে পারছে না বলে আমার কাছে মনে হয়েছে। তো আমার কাছে এই জন্যই আমি সর্বশেষ বলেছি যে বিষয়টা আসলে এরকম হয়ে দাঁড়িয়েছে যে কেউ একজন জামাত শিবিরকে থাপ্পড় দিল, পরে যখন এসে গোপনে যে ক্ষমা চাইলো যে ভাই ভুল হয়েছে, তখন তারা মাফ করে দিয়ে আবার পরের বার দৌড় দেয়। যে আন্দোলনে ডাকে তারা ওইভাবে চলে যায়। তো জামাতের এই ক্যারেক্টার থেকে বের হয়ে আসা উচিত। এনসিপি তো আপনাদের মাধ্যমে আপনাদেরকে ব্যবহার করে তারা কৃতিত্ব নিয়েছে, আপনারা কি পেলেন? বরং এখন আপনাদেরকে বলছে রাজাকার, আপনাদেরকে বলছে পাকিস্তানপন্থী। তো আমি মনে করি এই ক্যারেক্টারগুলো জামাতের উচিত হবে বোঝা। এই রাজনৈতিক অনুধাবন তাদের হওয়া দরকার, অন্যথায় তাদেরকে কাজে লাগিয়ে তো আমরা এর আগে মানে আরও অনেক কথা বলতে হবে, আমি আর বিতর্ক সৃষ্টি করতে চাই না। বাট আমার একটি আহ্বান থাকবে, একটি রাজনৈতিক দলের ক্যারেক্টার আমাদের সবার জানা আছে, সেই রাজনৈতিক চরিত্রের মধ্যে আমাদের থাকা উচিত। যখন তখন যে কেউ ডাকলো আর চলে গেলাম,
আর ওই দলের হয়ে কাজ করলাম, এই যে ব্যবহৃত হওয়া, এই আমি মনে করি এই ইউজ হওয়া যাবে না। জি, মনিয়াপা, একটি কথা ওই যে আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধের সঙ্গে সঙ্গে আরেকটি কথাও আলোচনা হচ্ছে গত দুদিন ধরে, তাহলে জামায়াত শিবিরের ক্ষেত্রের বিষয়টি কি হবে? আপনার উত্তরটা জানতে চাই আসলে এই বিষয়ে। কোন ব্যাপারে কি হবে? আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যে অপরাধে, গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের কারণে, সেই প্রশ্নটি উঠছে তাহলে জামায়াত শিবিরের ক্ষেত্রে। ৭১ জামাত যা করেছে সেটার জন্য জামাত ক্ষমা চায় নাই প্রকাশ্যে। জামাত আওয়ামী লীগ যদি গণহত্যার দায়ে যদি আপনার শাস্তি পায়, একই কারণ যদি জামাতের মধ্যে থাকে, জামাতও তাই পাবে। আমার কথা হচ্ছে, সে যদি আইন সবার জন্য সমান, ওই জায়গায় যদি আমার বাবাও থাকে, আমি তার জন্য আমি কষ্ট পাবো, কিন্তু একই কথা বলবো। বিএনপিও যদি এই কাজ করে, তাহলে তার জন্য, এই জন্যই বলা হচ্ছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে যে কারণে জামাত এত খুশি হয়ে যে আন্দোলন করে আওয়ামী লীগের নিষিদ্ধতা চাচ্ছে, আগামীকালকে আওয়ামী লীগকে কী কারণে নিষিদ্ধ করছে? আওয়ামী লীগকে আপনার গণহত্যার দায় নিষিদ্ধ করছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী কার্যক্রমের দায় কার্যক্রম নিষিদ্ধ করছে, এবং এটার বিচার চলবে। ঠিক একই জায়গায় যদি কেউ রিট করে, কেউ যদি এটাই করে, যে তাহলে জামাতও তো একই কাজ করেছে ৭১-এ, তারপরে একই কাজ করেছে, রক্ষাটা রাজনীতি করেছে জামাত, এগুলো তো দিনের মতো সত্য। তো এই ক্যাটাগরির মধ্যে যদি ফেলেন আপনি, ফর্মুলার মধ্যে ফেললে তো অঙ্ক আমরা কিভাবে করি, ফর্মুলাতে ফেলেই তো করি, তো হিসাব তো একই হবে। আমি মনে করি যে এর বাইরে তো হিসাব হওয়ার কথা না। তো এবং দেখেন, আরও দুঃখজনক যেটা, গত 2 দিন আগে যে আন্দোলনগুলো করেছে ছাত্ররা সহ অন্যান্য রাজনৈতিক দল, সেখানে যে স্লোগানগুলো এসেছে, এগুলো কিন্তু মারাত্মক মারাত্মক স্লোগান, যেটা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমরা এটাই বুঝি না। একজন অপরাধীর শাস্তি না হওয়ার পরেও, একজন অপরাধীর নাম নিয়ে যদি বলা হয়, আগে বলতো কি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা আমরা কি মনে করেছিলাম যে হ্যাঁ এই ছেলেগুলোকে প্রধানমন্ত্রী তৎকালীন সে এই ধরনের কটাক্ষ করেছে বলে ওরা নিজেকে, এটা উপহাসমূলক একটা স্লোগান, এটা কিন্তু আমরা সবাই বুঝি। কিন্তু গত 2 দিন আগে যেটা, এই 10 মাস পরে যখন গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, এই ধরনের কথা যখন আসে, বাংলাদেশটা কার? আমাদের প্রশ্ন আসে যে গোলাম আজম, ব্যক্তি গোলাম আজম আমার কোনো শত্রু না, একজন সফেদ দাড়িওয়ালা হুজুর মানুষ, ভালো ভালো কথা বলেছেন, আমি তাকে অনেক সম্মান করতেই পারি, কিন্তু তার যদি কৃতকার্য যদি কখনো যদি রাষ্ট্রের জন্য খারাপ হয়, রাষ্ট্রের জনগণের জন্য যদি খারাপ হয়, সেই কৃতকর্মের শাস্তি না হওয়া পর্যন্ত তো আমি তার শাস্তি চাইতেই পারি। কিংবা শাস্তি পাক বা না পাক, তাকে যদি উল্লেখ করে যদি এই ধরনের স্লোগান দেওয়া হয়, এই স্লোগানটা কিন্তু আগামী বাংলাদেশের জন্য ভীষণভাবে অনেক অশুভ সাইন এখানে উল্লেখ করছে, যেটা থেকে আমি মনে করি যে এখান থেকে দ্রুত সরে আসা উচিত, এটার জন্য সরি বলা উচিত। এটা বাংলাদেশের জনগণের বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা বলার জন্য নিজের কাছে খারাপ লাগে যে প্রজা এবং রাজা, আমরা প্রজা না। তাইলে আপনি যে জনগণের জন্য এত কিছু, এত হতাহত, এত গণহত্যা, এত কিছুর পরে আবার একটা দেশকে কেউ বলেছে যে দ্বিতীয় স্বাধীনতা, যদিও এইখানেও অনেক প্রশ্ন আছে। স্বাধীনতা একটাই হয়, স্বাধীনতা দ্বিতীয় হয় না। আমিও কখনো আবেগে যে বলি নাই 2-1 বার, ওই টাইমটা কিন্তু একটা সিরিয়াস ক্রুশিয়াল টাইম গিয়েছে, 5ই আগস্ট থেকে 10ই আগস্ট বা 20শে আগস্ট, এই সময়গুলা, কিংবা তার আগে জুলাই অভ্যুত্থান যেভাবে হয়েছে, তখন কিন্তু ওই তালে তালে অনেক কিছুই বলা হয়ে গেছে। কিন্তু ওইটাকে চুলচেরা বিশ্লেষণ যদি করি আমি, ৭১ আর ২৪ কখনো এক হতে পারে না। ৭১ই ২৪ই গুরুত্বপূর্ণ, ২৪ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি আমার এই যে কথাগুলো বলতে পারছি আপনার সামনে, এটাই হচ্ছে ২৪। কিন্তু ৭১ মানে আমার জন্মটা কোন দেশে? ৭১-এর আগে হলে সে পাকিস্তান, ৭১-এর পরে হলে সে বাংলাদেশ। আমার সভরেন্টি, আমার স্বাধীনতার সাথে আপনার বাক স্বাধীনতা যায় না, আপনার চলাফেরার স্বাধীনতা যায় না, আপনার জীবন ধারণের স্বাধীনতা যায় না। প্রথম হচ্ছে আপনার রাষ্ট্রীয় স্বাধীনতা। যদি আমি বিশ্বকে, যদি আমি সভ্য বিশ্ব হিসেবে মানি, যদি রাষ্ট্রকে মানি, তাহলে যে রাষ্ট্র আমাকে এনে দিয়েছে ওই স্বাধীনতা হচ্ছে আমার আলাদা গুরুত্বপূর্ণ। ওই গুরুত্বের সঙ্গে পৃথিবীর মায়ের সাথে যেমন পৃথিবীর কোনো কিছুর কোনো
মানে তুলনা করা যায় না। এই যে ইসলাম যেমন বলে যে 3বার ডাকলে 1 2 3 মায়ের কথা শোনো, চতুর্থবার বাবার গুরুত্ব কিন্তু কোনো অংশে কম না। কিন্তু ইসলাম কিন্তু এই কথা বলেছে যে মায়ের কষ্টের সাথে অন্য কষ্টের কোনো তুলনা হয় না। সেই হিসেবে আমি বলছি 71 একটা মায়ের জায়গায়, মায়ের ওই জায়গার পরে আপনি 24 বলেন 90 বলি, আমরা যত রকমের বলি, আমরা ওই জায়গার সাথে তুলনা করতে পারি না। এটা আবারও আমাদের এই সামনের জনগণের, আমাদের সন্তানদের যারা কিনা আপনার গণতন্ত্র দেখে নাই, যারা ইলেকশনের নামে সিলেকশন দেখেছে, যারা অনেক কিছুই জানেন না, যাদেরকে আমরা বলি যে হাইব্রিড, যাদেরকে আমরা বলি যে ঘরে থাকা বাচ্চা কাচ্চা, তাদেরকে জানানোর জন্য বলা উচিত। আবারও সেই দিনটা বোধহয় এসেছে যে আমরা স্বাধীনতা না পেলে আমাদের কি হতো। আজকে যেমন আপনার গুজরাট থেকে বাঙালিকে তুলে নিয়ে একখানে বর্ডারে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমাদের অবস্থাও কিন্তু তাই হতো। আজকে যেমন আরাকানে রোহিঙ্গাদের একটা জায়গা হচ্ছে, বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে পুশ করে আবার বন্ধ করে দিচ্ছে, আমাদের অবস্থাও তো এরকমই হতে পারতো। তো ওই জায়গা থেকে আমার স্বাধীনতায় আমি এইখানে কাউকে কোনো শেয়ার দিব না। এটা আমাদের স্বাধীনতা বাংলাদেশের সমস্ত মানুষের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো দলের, সেটার সাথে আমি অবশ্যই 24কে এক করব না। 24কে আমি গুরুত্ব দিব, খুব সিরিয়াসলি গুরুত্ব দিব। 24-এর জন্য আমি আপনার সামনে কথা বলছি। জি, একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। বিরতির পর আবারও আলোচনায় আসবো আমরা। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ, আমি বিরতিতে যাবার আগে আপা বেশ কিছু কথা বলছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা 24, 71 এগুলো নিয়ে কথা বলছিলেন, বা নতুন বিতর্ক যাই বলেন, এই বিতর্কের অবসান কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? আসলে ধন্যবাদ। দেখেন, এই সমস্ত বিতর্ক এটা আসলে অনাকাঙ্ক্ষিত, কারণ আমরা একটি গণ অভ্যুত্থান রচনা করেছি, সেখানে সবার অবদান আছে। সেখানে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশের সমস্ত ইসলামিক শক্তি, বামপন্থী শক্তি, সামাজিক সাংস্কৃতিক শক্তি, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি, মানে আমি কার কথা বলবো আর কার কথা বলবো না, সবাই আসলে ছিল সবার। কিন্তু সরকারের পক্ষ থেকে যে ধরনের একতা সবার ভিতরে ধরে রাখা দরকার ছিল, সরকার আসলে সেই জায়গাটায় নানান কারণে ব্যর্থ হয়েছে। সরকারের কোনো উপদেষ্টা একটি নতুন দল গঠনের সাথে জড়িত সরাসরি, এমনকি প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু ছাত্রদের একটি দল গঠিত হোক সেই ব্যাপারে আশীর্বাদ ব্যক্ত করেছেন। মানে সেই জায়গা থেকে আবার অন্য দলের নেতারা তারা কিন্তু এক ধরনের ক্ষুব্ধ বা মনক্ষুণ্ণ যে আমরা সবাই মিলে অভ্যুত্থান করলাম, কিন্তু প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা তারা নতুন একটি দলকে বেশি স্বাগত জানাচ্ছে, আশীর্বাদ ব্যক্ত করছে, তাদেরকে সব জায়গায় গুরুত্ব দিচ্ছে। তো নানান কারণে কিন্তু ঐক্য সংহতি বিনষ্ট হয়ে গেছে, এটি মানতে হবে। দেখেন, আমরা দেখলাম শাহবাগে বা যমুনা ঘেরাও যে আন্দোলনটা হলো, নাম দেওয়া হলো ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ, আর এটা গত পরশু দিন। তার মানে 2 দিনের মধ্যে কিন্তু ওই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আবার বিনষ্ট হয়ে গেছে। কেন হচ্ছে? কারণ আমরা একে অপরকে আসলে মূল্যায়িত করতে পারছি না। আমার অবদান 10%, আপার অবদান 8%। আপার অবদান যদি ওই 8% আমার 10-এর সাথে যুক্ত না হতো, তাহলে তো আসলে 18 হয় না, একসাথে একটা সফলতা আসে না। তো সমস্যাটা আসলে এইখানে। আমরা রাজনৈতিক দলগুলো আমরা দীর্ঘ 14-15 বছর লড়াই করে আমরা 90% ধাক্কা দিয়ে মোটামুটি সরকার পতনের একটা অবস্থা আমরা তৈরি করে রেখেছিলাম। আর ছাত্র জনতা তারা যুক্ত হয়ে বাকি 10% তারা ধাক্কা দিয়ে পুরোপুরি ফেলিয়ে দিয়েছে। তার মানে এখন যদি আপনি বলেন যে একদম ম্যাচ শেষে, মানে ক্রিকেট খেলার ম্যাচ শেষে যিনি আসলে ছক্কা মেরেছেন তিনি সব জিতিয়ে দিয়েছেন, বাকিরা কিচ্ছু না, তাহলে তো আসলে এক ধরনের বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয়, বাকিদের অবদান অস্বীকার করা হয়। তার মানে এক্ষেত্রে আসলে ওই 90% যারা ধাক্কা দিয়েছে, আবার সর্বশেষ এই 90% কি তারা বসেছিল? ছিল না তো, বাকি 10% তো তারাও আঘাত করেছে। তার মানে সবার একটি সম্মিলিত প্রচেষ্টায় আমরা গণ অভ্যুত্থান পেয়েছি। গণ অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশ গঠন করা সবার প্রত্যাশা ছিল, কিন্তু সেই বাংলাদেশ গঠনের নামে এখন যে ধরনের ভাওতাবাজি চলছে আমরা লক্ষ্য করছি যে উপদেষ্টাদের নানান ধরনের কথা বলছে। কেউ রিফাইন্ড আওয়ামী লীগের সাথে জড়িত, কেউ আওয়ামী লীগের ডামি এমপিদের জামিনের সাথে জড়িত,
কেউ আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে গেল। দ্বিতীয়ত স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসতেছে, এই যে করিডোর চুক্তি বলেন বা মানবিক করিডোর। এছাড়া রোহিঙ্গা যেখানে আপনি বললেন যে আপনি ফেরত পাঠাবেন, সেটা উল্টো 1,18,000 রোহিঙ্গা কিন্তু প্রবেশ করেছে। এছাড়া আমরা দেখলাম যে এই ধরনের নানান ধরনের সমস্যা সংকট। আমার কাছে এখন যেটি মনে হয় যে জাতীয় ঐক্য সংহতি যে ভেঙে পড়লো, এর পুরোপুরি দায় আসলে সরকারের। ও আরেকটি কথা বলতে হয়, যেটি আপা বলল, চট্টগ্রাম বন্দর যেখানে দেশি অনেক কোম্পানি রয়েছে যাদের কাছে আপনি ওটা ইজারা দিতে পারতেন, কিন্তু আপনি দুবাই ভিত্তিক একটি কোম্পানি যারা আসলে আমেরিকার সাথে সম্পৃক্ত তাদের কাছে আপনি ওই কোম্পানিটা দিতেছেন। দেখেন, আমরা দেখেছি যে বিজনেস সামিট হয়েছে, আমিও বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছাত্র, এবং বিদেশিদের সাথে আমাদেরও আলাপ আলোচনা হয়, তাদের সাথে আমারও কথা হয়েছে। আমি নিজেও কিন্তু প্রশ্ন করেছি। প্রশ্নটা ছিল এরকম যে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, হাসিনার সময় তো লুটপাট হয়েছে, অনেক সমস্যা, তো বাংলাদেশের সরকারকে কি আপনারা সহযোগিতা করবেন? হ্যাঁ, তারা বলেছে আমরা অনুদান দিতে প্রস্তুত। কিন্তু আমি আরও প্রশ্ন করেছি যে আপনারা কি বিনিয়োগ করবেন? বিনিয়োগের বিষয়ে তারা বলছে যে এই ধরনের গভর্নমেন্টের অধীনে আমরা বিনিয়োগ করি না, কারণ একটা প্রতিষ্ঠান, একটা বড় কোম্পানি, তিনি এই ধরনের অস্থিতিশীল পরিবেশে, যেখানে 2 দিন পর মব হচ্ছে, আন্দোলন হচ্ছে, সরকার কতদিন আছে কেউ জানে না, সেই পরিস্থিতিতে কোনো বুকা ছাড়া কেউ ইনভেস্ট করবে? এইটা আমাদেরকে যতই ধোঁয়াশা সৃষ্টি করা হোক, যতই স্বপ্ন দেখানো হোক, একজন সচেতন মানুষ কোনোভাবে বিশ্বাস করা উচিত না যে এই পরিস্থিতিতে বিদেশি বড় বড় বিনিয়োগ আসবে। তো সেই জায়গায় এখনো পর্যন্ত আমার কাছে যেটি মনে হচ্ছে যে সরকারের ব্যর্থতা ছাড়া আমরা আর কিছু দেখছি না। দেখেন, এই যে নতুন করে আন্দোলনটা শুরু হলো কেন? একটাই কারণ যে আব্দুল হামিদ দেশ ছেড়েছে। আমি যতটুকু শুনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, যতটুকু অনুমান করতে পারি, প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছাড়া কোনোভাবে আব্দুল হামিদ দেশ ছাড়তে পারে না। এখানে স্বয়ং প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল রয়েছে, এক। দ্বিতীয়ত, স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা ছাড়া কোনোভাবেই সে পালাইতে পারে না বা দেশ ছাড়তে পারে না। তার মানে কি, প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের দলের পক্ষ থেকে তদন্ত কমিটি হয়েছে, যে তারা রিপোর্ট দিবে। তদন্ত কমিটি তো হাসিনার সময় কত তদন্ত কমিটি হয়েছে, এই আমরা সেই তদন্ত কমিটির সঙ্গে এই তদন্ত কমিটিকে এক করতে চাই না। দেখেন, এই সরকারের কোনো স্বচ্ছতা জবাবদিহিতা আপনি এখনো পর্যন্ত পেয়েছেন কোথাও? এই যে আমরা দেখলাম যে উপদেষ্টা আসিফ, তার পিএস দুর্নীতির অভিযোগে অব্যাহতি পেয়েছে, কোনো তদন্ত হয়েছে? এছাড়া আমরা আরও কিন্তু বিভিন্ন উপদেষ্টার, আপনার জ্বালানি উপদেষ্টার পিএস, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে সংবাদ দেখেছি। স্বাস্থ্য উপদেষ্টার পার্সোনাল অফিসার, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। একটা মন্ত্রণালয় কি তদন্ত করেছে? ওই মন্ত্রণালয়ের দায়িত্ব না এখন দুদকে, যুব অধিকার পরিষদের পক্ষ থেকে না, আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে দুদক ঘেরাও করা হয়েছিল, প্রতিবাদ জানানো হয়েছে, তার প্রেক্ষিতে দুদকের গোয়েন্দারা কাজ করতেছে। সরকারের দায়িত্ব, প্রত্যেকটা মিনিস্ট্রিকে এই ঘটনায় তদন্ত করা দরকার ছিল, এবং ওই মিনিস্ট্রির উপদেষ্টা এর দায় এড়াতে পারেন না। যেমনিভাবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গেছে, প্রধান উপদেষ্টা দায় এড়াতে পারেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়াতে পারেন না, ঠিক একইভাবে এই ঘটনাগুলোর কোনো দায় এড়াতে পারে না। আমরা আসলে কোনো স্বচ্ছতা জবাবদিহিতা আমরা লক্ষ্য করছি না এখনো পর্যন্ত। দেখেন, সচিবালয়ে আপনি যান, এখনও আমাদের যারা উপদেষ্টারা রয়েছে, এদের ম্যাক্সিমাম যারা সচিব, এরা সেই আওয়ামী সুবিধাভোগী। পুলিশে আপনি দেখেন যে ওই যে আপনার ডিবি প্রধান ছিলেন রেজাউল সাহেব, রেজা ভাই, তিনি খুব একজন দক্ষ এবং যোগ্য লোক ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। কারণ কি? কারণ ঢাকা শহরে আওয়ামী লীগকে তিনি ধরতেছিলেন, একটাই কারণ, আর কোনো কারণ ছিল না। তার কোনো অযোগ্যতা আপনি পেয়েছেন? তার কোনো অপরাধ পেয়েছেন? যাক, জনগণ যখন তার পক্ষে কথা বলেছে, আপনার এই টকশোতে এসে কিন্তু আমি বলেছি কয়েকবার, যে কারণে আপনারা যখন ডিজিটাল মিডিয়ায় ভিডিও দিয়েছেন, আমি দেখেছি তার কথাগুলো উল্লেখ করেছেন। তো দেখেন, পরবর্তীতে তাকে ঢাকা রেঞ্জের ডিআইজি দায়িত্ব দেওয়া হলো। এরপরে কিন্তু আইভি গ্রেপ্তার হয়েছে, আইভি নিয়ে অনেকের সহানুভূতি হয়েছে। কিন্তু কেন এই গণ অভ্যুত্থানের সময় আইভি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে? সেই ভিডিও কিন্তু আমরা দেখেছি। শামীম ওসমানের সাথে তার এত দ্বন্দ্ব, সেই শামীম ওসমানের সাথে সে একসাথে দাঁড়িয়ে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো যাই হোক, দেখেন, পুলিশে 80% এখনো পর্যন্ত আওয়ামী লীগের। আইন উপদেষ্টা নিজে বলেছে। তো এই 80% আওয়ামী লীগের পুলিশ দিয়ে আপনি কি সংস্কার করবেন? সচিবালয়ে উপদেষ্টাদের পিএস থেকে শুরু করে উপদেষ্টাদের এপিএস, উপদেষ্টাদের সচিব, ওই মন্ত্রণালয়ের অন্যান্য সচিব, সবই তো আওয়ামী লীগের। তো এই আওয়ামী লীগের আমলা কামলা দিয়ে কি পরিবর্তন করবেন? আপনি কয়জনকে শাস্তি দিয়েছেন? যারা 14 সালে, যারা 18 সালে, 24 সালে যে সকল ডিসি এসপিরা অন্যায় করেছে, কারচুপি করেছে, ডামি এমপিদেরকে জিতিয়ে দিয়েছে, তাদের কয়জনকে আপনি আইনের আওতায় এনেছেন? আপনি তো কিচ্ছু করতে পারেননি। গণহত্যার বিচার এই 9 মাস অতিবাহিত হয়েছে, আওয়ামী লীগের কয়জনকে ধরেছেন? যখন আপনার 28 অক্টোবর বিএনপি জামাত সহ আমাদের আন্দোলনে যখন হামলা করে
ওই সময় তো বিএনপি জামাত গণ অধিকার পরিষদের 30,000-32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করলো। এত বড় অভ্যুত্থান হলো, এত বড় ডাকাতি করেছে, অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে, গুম করেছে, খুন করেছে, এদেরকে আপনি 3,000 তো এখনো পর্যন্ত ধরতে পারেন নাই। আমরা গণমাধ্যমের খবর দেখলাম যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে আরো ছেড়ে দেওয়া হচ্ছে, মানে কয়দিন রেখে জামায় আদরে রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা দেখি নাই রাশেদ খান মেনন ইনুদেরকে কিভাবে জামায় আদরে আনছে না, তাদের ফুটফুটে সুন্দর দেখা যাচ্ছে। তারা আবার বলে পুলিশের হুমকি দেয়, দেখে নিব, এই দিন না সেই দিন আসে, মানে ওই দিনের কাছে তোমাদেরও যেতে হবে, এই ধরনের হুমকি দামকি দিচ্ছে। সরকার তো আওয়ামী লীগের কিছুটাই ছিটতে পারে নাই, মানে কোনো কিছু ছিটতে পারেনি আওয়ামী লীগের, সোজা কথা। আওয়ামী লীগেরও চাঙ্গা হয়েছে। এখন আসি নিষেধাজ্ঞার প্রশ্নে। দেখেন, আমরা দাবি করেছিলাম যে আওয়ামী লীগকে অবশ্যই দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তারা যে অন্যায় চালিয়েছে, গুম চালিয়েছে, আওয়ামী লীগ শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে এবং সেটার অডিও ক্লিপ আমরা শুনেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা নিজেরা বলেছে এটা শেখ হাসিনার কণ্ঠ, আমরা শুনেছি না। সুতরাং শেখ হাসিনা যে গণহত্যার মাস্টার মাইন্ড, আর কত প্রমাণ লাগবে আপনার? শেখ মুজিবের নেতৃত্বে 71-এর পরে বাংলাদেশে একবার গণহত্যা পরিচালিত হয়েছে। আজকে অবশ্য তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার। জি, তো যেহেতু একবার শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা, দ্বিতীয়বার শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা, এই দলটিকে আপনি জিয়ে রেখে তৃতীয়বার আর গণহত্যার সুযোগ দিবেন? সর্বশেষ যে কথা বলবো, দেখেন, একটা দল নিষিদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা এক না। একটা দলকে যদি নিষিদ্ধ করা হতো তাহলে ওই দল নতুনভাবে আর কেউ করতে পারতো না, নিষিদ্ধ সংগঠন। দ্বিতীয়ত, ওই দলের যারা ছিল ওদের সম্পদ বাজেয়াপ্ত হতো। তৃতীয়ত, ওই দলে যারা রাজনীতি করেছে তাদেরকে গ্রেপ্তার করার সুযোগ ছিল এবং ওই দল নির্বাচনে অংশ নিতে পারতো না, এবং এরকম আরও বিষয়গুলো আছে। কিন্তু এখন যে আপনি সাংগঠনিক কার্যক্রম আপনি নিষেধাজ্ঞা দিলেন, এটা তো অনেক আগেই আমরা যখন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা সেই 2 মাসের মাথায় বৈঠক করেছে, ওই সময় তো বললো যে আওয়ামী লীগ আর সাংগঠনিক কার্যক্রম বিচারের আগে করতে পারবে না। তো ওইটার রায় হয়তো আপনি এখন ওই সময় মৌখিক বলেছেন, এখন লিখিত দিলেন। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ তো এখন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আপনি জাতীয় সংলাপ আহ্বান করতেন। দেখেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালাকি করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই সরকার যদি জাতীয় সংলাপ আহ্বান করে জাতীয় ঐক্যমত গঠনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো, তাহলে তো আওয়ামী লীগের শাস্তি বেশি দেওয়ার সুযোগ ছিল। এখন তো আপনি আওয়ামী লীগকে কোনো শাস্তিই দেননি, সাংগঠনিক কার্যক্রম ওরা তো করতেই পারতেছে না। ওরা কি সেই সুযোগ, সেই জায়গাটা আছে? সুতরাং আমি মনে করি সরকার আসলে এনসিপিকে ক্রেডিট দেওয়ার জন্য যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এনসিপির নেতারা আন্দোলন করে নিষিদ্ধ করিয়েছে, এই কৃতিত্ব দেওয়ার জন্য মূলত তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পরের দিন সোমবার জাতীয় সংলাপ আহ্বানের কথা ছিল, আমাদেরকেও কিন্তু মানে সেইভাবে আপনার মানে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে আমরা জাতীয় সংলাপের আহ্বান করছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপের আহ্বান করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সংলাপের মাধ্যমে। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি যখন বলতো আওয়ামী লীগকে আমরা চাই না, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে 48 ঘন্টার মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভবপর ছিল। আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করে মিষ্টি ধোঁকা দিয়েছেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আপনারা নিষিদ্ধ করেছেন। এর মাধ্যমে আওয়ামী লীগের কোনো ক্ষতি আপনারা করতে পারেননি, বরং আওয়ামী লীগকে আপনারা জিয়ে রেখেছেন। আন্তর্জাতিক মহলের কাছে এখন কি বার্তা যাচ্ছে যে সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়েছে, বা একটি আন্দোলন হয়েছে, এনসিপির নেতারা বা জামাতের নেতারা আন্দোলন করেছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন। কিন্তু যখন সর্বদলীয় বৈঠকের মাধ্যমে নিষিদ্ধ করতেন, আন্তর্জাতিক সম্প্রদায় বলেন, দেশের অন্য কোনো ব্যক্তি মহল বলেন, কেউ বলতে পারতো না যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন। আজকে এই নিষিদ্ধ প্রক্রিয়া নিয়ে নানান ধরনের মন্তব্য আসতেছে, নানান ধরনের প্রশ্ন আসতেছে। যদি একটি সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ করা হতো তাহলে সেটাই হলো বেস্ট। জি, মনি আপা, অনেক কথা আমরা শুনলাম রাশেদ খানের কাছ থেকে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে আমি অনেক কথাই রাশেদের সঙ্গে একমত, কারণ তারা যেটা বলেছে এটাই সত্যি, যে এই যে মিষ্টি ধোঁকা দিয়েছেন, আওয়ামী লীগকে জিয়ে রেখেছেন। প্রথমেই আমি এই কথাগুলো বলেছি যে কার্যক্রম নিষিদ্ধ করার মধ্যে এরকম কিছু নেই। আওয়ামী লীগরা ডাকলেও তো আওয়ামী লীগ এখন আসবে না কার্যক্রম করতে, আপনি কোথাও দেখবেন না আওয়ামী লীগ হঠাৎ করে অন্ধকারের মধ্যে একটা ঝটিকা মিছিল দেয়, যেটা এক সময় আওয়ামী লীগ বাধ্য করতো, অন্য দল দিত, বিএনপি দিত, জামাত দিত, নুরুরাও দিত, রাশেদরাও দিত, কিন্তু এখন আওয়ামী লীগ সেটা দিচ্ছে। ওরকম লোকই হচ্ছে 5 জন 10 জন 20 জন, সেটাকে সেই ভয়ে ভয়ে দিচ্ছে, এবং যে যেখানে পাচ্ছে তাদেরকে কিন্তু ধাওয়া দিচ্ছে। যে দল পাচ্ছে, বিএনপি হোক আর ও নাগরিক পার্টি হোক বা গণ অধিকার হোক, সবাই তাই করছে। তো সেই জায়গায় তাকে নিষিদ্ধ করার মতো এই যে নাটক বানানোর, যাত্রাপালার মতো করে স্লোগানগুলো দেখেন। আমি ছাত্র রাজনীতি করে এসেছি,
বহু বছর রাজনীতি করি, আমি এত স্লোগান দেখেছি, আমি এরকম উদ্ভটভাবে স্লোগান দিতে দেখি নাই। আমি বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখি, বডি ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে অনেক কথা বুঝিয়ে দেয়, অনেক কথা বলে দেয়। যারা আপনার কথা বলতে পারেন না তারা বডি ল্যাঙ্গুয়েজ দিয়েই কিন্তু পৃথিবীকে সমস্ত কথা বোঝায়। সো আপনার তারা যেভাবে স্লোগান দিয়েছে, যেভাবে, এগুলা সব পাতানো ছাড়া, পাতানো খেলা ছাড়া আর কিছুই বলা যায় না। সেই জায়গায় আমরা বলতে চাই যে সরকার যে দুরভিসন্ধি করছে, বাংলাদেশ এমন একটা দেশ, হতে পারে যে অনেক সাফার করার মানুষ আমরা, 200 বছর ব্রিটিশরা আমাদের উৎপাটন করে গেছে, 24 বছর পাকিস্তানিরা আমাদের সঙ্গে অত্যাচার করে গেছে, এরপরে আপনার এরশাদ আমাদের অত্যাচার করেছে, এরপরে শেখ হাসিনা আমাদের অত্যাচার করেছে, আমরা অত্যাচারের মধ্যে দিয়েই আছি। তারপরেও কিন্তু আমরা প্রতিবাদী, আমরা কিন্তু বলতে পারি তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। তাই আজকে বলছি যে বিদেশিদের উৎসাহে আপনারা এসব কাজ করছেন, এই দেশটা কিন্তু তাদের না। আপনাদের পিছনে কেউই নাই। আপনারা কিছু বিদেশি সঙ্গ নিয়ে যে কাজটা করছেন, পিছনে যদি বিএনপি এবং অন্যান্য দলগুলো, প্রত্যেকটা দল ছিল এই 24-এর আপনার অভ্যুত্থানের পেছনে, এবং বিএনপি তো 15-20 বছর যাবৎ লেগেই আছে, মাঠেই আছে, এত বাইরে ছিল না। এবং বিএনপি কতটা টর্চার হলে বিএনপির এখনও জনপ্রিয়তাটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ বিএনপি যদি ওই আপোষই করতো তাহলে কিন্তু জাতীয় পার্টির মতো নাই হয়ে যেত। বিএনপি যদি আপোষই করতো তাহলে কিন্তু ভেঙে 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 বিএনপির এরে ওরে তারা এমপি বানাতে পারতো। যেমন আপনার 24-এ মনে আছে আপনার যে শাহজাহান কি বলে তাকে, শাহজাহানকে, তারপরে আপনার ওই যে সুখনকে ব্রাহ্মণবাড়িয়ার, তাদেরকে এনে কিন্তু এমপি বানাইছে। তাতে লাভ কি হয়েছে? একটা লোকও তাদের সাথে আসে নাই। এটা তারাও কিন্তু আসছে টর্চারের উপর দিয়ে আওয়ামী লীগে। তো সেইখানে বিএনপিকে যদি আওয়ামী লীগ যদি ভাঙতে না পারে, বিএনপিকে আওয়ামী লীগ যদি নির্যাতন করে যদি শেষ করতে না পারে, এমন কেউ নাই। আপনারা -2 ফর্মুলা বহু বছর যাবৎ করার চেষ্টা করছেন, 20 বছর আপনার প্রায় চলেই গেল, 20 বছর চলেই গেল। তো আপনারা তো অনেক প্রতাপশালী, তো 20 বছরে আপনারা কিছুই করতে পারেন নাই। এখনও কিন্তু এই দুই দলের কথাই মানুষ বলে, যেটাই আপনি স্বৈরাচার বানাইছেন, আপনি ফ্যাসিস্ট বানাইছেন, আপনি হায়ানা বানাইছেন, আপনি মাফিয়া বানাইছেন, কিন্তু ঘুরে ঘাড়ে কিন্তু তারাই আছে। তাহলে আপনি কাজের বিনিময়ে, কাজের মাধ্যমে আপনি যদি চাইতেন আরও দল বানাইলে আপনি বানানোর সুযোগ দিতে পারতেন। এই যে এনসিপি ছেলেগুলাকে নামাইছে, ছেলেগুলার নামায় কি করছে? চোর বানাইছে। যারা বুদ্ধিদাতা তারা যদি ওই বুদ্ধি দিত, ওরা কিন্তু সাদা কাগজের মতো, ওদের কিন্তু ওরকম ছাপ পড়ে নেই, বিয়ে করে নেই, শাদি করে নেই, বউ বাচ্চা নাই, কিচ্ছু নাই, কোনো পৃথিবীর বাপে দিছে বা নিজে টিউশনি করছে, চলছে। সেই মানুষগুলোকে আপনি মুহূর্তের মধ্যে 100 কোটি টাকার মালিক বানায় দিলেন। এই যে মালিক বানায় দিয়ে তাকে তার জায়গায় যে আপনি বাউন্ডারি দিয়ে দিলেন, এই লসটা কার হলো? বাংলাদেশের হলো, আর ওদের হলো, অন্য কারো কিন্তু হলো না। বাংলাদেশের লস হলো এই জন্য, আজকের সন্তান যদি আগামী দিনে রাষ্ট্রনায়ক হয়, ভবিষ্যৎ হয়, তাহলে আপনি রাষ্ট্রনায়কদের বই খাতা থেকে দূরে সরায় দিচ্ছেন। আপনি ম্যাক্সিমামগুলোই পাশ করতে পারে নাই, কারণ তারা তো ছাত্র, তারা ছাত্রত্ব ছেড়ে আপনার এখানে আসছে হালুয়া রুটির ভাগা নিতে। এই যে ভাগা নেওয়ার যে ব্যবস্থা করে দিয়ে ধ্বংস করে দিলেন, সব শেষে আমাদের ছিলই এই ছাত্ররা। এই ছাত্ররাই হচ্ছে আমাদের আগামী দিন, ছাত্ররাই ছিল আমাদের চেতনা। সেই চেতনাটাকেও বিক্রি হয়ে গেল। তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের ধ্বংস হয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীদের ধ্বংস হয়েছে চরমভাবে, বাংলাদেশের আপনার অন্যান্য যে ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী তারা ধ্বংস হয়েছে, শিক্ষক শ্রেণী ধ্বংস হয়ে পচে গেছে। থাকার মধ্যে যে ছাত্ররা ছিল আপনি তাদেরও নষ্ট করে দিলেন। তার মানে কি এই দেশটা চলুক, এটা কি আপনারা চান না? জি, একেবারে মানে আমার সময় শেষ হয়ে আসছে, রাশেদের কাছ দিয়ে আমরা শেষ করব। আপা অনেক কিছু প্রশ্ন তুললেন, বেশ কিছু সমালোচনা করলেন। আপনি কি বলতে চান এই সব বিষয়ে? আসলে আপনার বক্তব্যটা জানতে চাই আমরা। দেখেন, 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে তো ছাত্রদের ব্যাপক অবদান আছে, অস্বীকার করলে চলবে না। ছাত্র বলতে যারা এখন এনসিপির নেতা বা যারা সরকারে গিয়েছে তারাই না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রকে আমরা দেখেছি। যখন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনটা বন্ধ হয়ে গেছে, তখন সেই মৃত প্রায় আন্দোলনকে আবার নতুনভাবে জীবিত করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সরকারের কোথায় তাদের ভূমিকা আছে? কোথায় তাদেরকে মূল্যায়ন করা হয়েছে? যাত্রাবাড়িতে মাদ্রাসার শিক্ষার্থীরা, সাধারণ মানুষ যেভাবে ভূমিকা রাখলো, কোথায় তাদের মূল্যায়ন? এছাড়া 7 কলেজের শিক্ষার্থীরা, ঢাবি অধিভুক্ত যারা ছিল,
তাদের ভূমিকা আমরা দেখেছি। সায়েন্স ল্যাবের যে আন্দোলন তারাই নেতৃত্ব দিয়েছে। এই সরকারের কোথায় তারা আছে? আমরা দেখেছি যে শ্রমিকরা কিভাবে লুঙ্গি পরে কাঁচা মেরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সেই শ্রমিকদের কোনো প্রতিনিধি এই সরকারের উপদেষ্টা পরিষদে আছে? নাই। কাদেরকে রাখা হয়েছে? একজন বিশেষ সহকারী থেকে দপ্তরবিহীন উপদেষ্টা, এরপরে হয়ে গেলেন সরকারের মুখপাত্র, আপনার তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, মানে তথ্যমন্ত্রী। দেখেন, বাংলাদেশে এখনো পর্যন্ত যতটুকু ধ্বংস হয়েছে, ঐক্য বিনষ্ট হয়েছে, তার মূল মাস্টার মাইন্ড এই মাহফুজ আলম, যাকে আমাদের প্রধান উপদেষ্টা ভুলবশত আন্তর্জাতিক মহলের কাছে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে তাকে তুলে ধরেছিলেন, কিন্তু তার ভুল ভেঙেছে। তিনি আর এই কথা আর কখনো বলেননি, যখন তিনি অরিজিনাল তথ্য পেয়েছেন যে না, সে আসলেই মাস্টার মাইন্ড না। আসল মাস্টার মাইন্ড কারা? আবু সাইদ মুগ্ধরা, যারা হাত উঁচু করে বুক পেতে দিয়েছে যে গুলি কর। তাদের যে শহীদ, এই শহীদরাই আমাদের গণ অভ্যুত্থানের আসল মাস্টার মাইন্ড। তারা আমাদেরকে সাহস দিয়েছে, শক্তি জুগিয়েছে। এরকম অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছে, তারাই গণ অভ্যুত্থানের আসল মাস্টার মাইন্ড। আর এখন কি হলো? এখন আমরা দেখতে পাচ্ছি যে ঐক্য বিনষ্টকারী উপদেষ্টা পরিষদকে বিতর্ক সৃষ্টি করছে উপদেষ্টা পরিষদকে নিয়ে। সেই মাহফুজরা হয়েছে উপদেষ্টা। আপনি তার সাম্প্রতিককালের কর্মযোগ্য দেখেন, জাতীয় ঐক্য সংহতি গঠনের জন্য তার কোনো ভূমিকা আছে? আপনাকে খেয়াল রাখতে হবে। আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টার পরে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা ছিল নাহিদ। আজকে নাহিদের চেয়ারে বসেছে মাহফুজ আলম। তার মানে প্রধান উপদেষ্টার পরে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা হলেন মাহফুজ আলম। সেই মাহফুজ আলম যখন বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, হেফাজত সহ বিভিন্ন দলকে নিয়ে কটাক্ষ করে, কিসের ঐক্য, কিসের সংহতি? দেশটা তো ধ্বংসের দ্বারপ্রান্তে যাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি যে এই সরকারের কতিপয় উপদেষ্টা এখন বিদেশিদের তাবেদারি করছে, বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সির সাথে এরা বৈঠক করছে যে কীভাবে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা যায়। আপনি জানেন নিশ্চয়ই যে আমেরিকা, ইউরোপে বিভিন্ন প্রতিষ্ঠান, লবিস্ট প্রতিষ্ঠান রয়েছে, যাদেরকে আওয়ামী লীগ টাকা দিচ্ছে, যাদের প্রতিনিধি বাংলাদেশে পাঠাচ্ছে, যারা প্রায়ই প্রধান উপদেষ্টার কাছে গিয়ে প্রশ্ন করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না। প্রধান উপদেষ্টা তখন বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় বিষয়। আমি এখন প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করতে চাই, আন্তর্জাতিক মহলের কাছে বিবিসিতে, আল জাজিরাতে আপনি সাক্ষাৎকার দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন, এখনও কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে? সেই প্রশ্ন আমি করছি। দ্বিতীয়ত, আব্দুল হামিদ পালিয়ে গেল, দায়টা কিন্তু আপনার উপরে আসতেছে। আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। দেখেন, কোনো ব্যক্তি জবাবদিহিতার ঊর্ধ্বে না। আমরা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি না? আমরা মনে করি আমাদের উচিত প্রধান উপদেষ্টা চোখে চোখ রেখে প্রশ্ন করা, আব্দুল হামিদ কিভাবে পালালো, আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পরেও এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে তার পদে থাকে। তদন্তের নামে নাটক করা হবে কিসের? আমরা দেখেছি কিশোরগঞ্জের এসপিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে নিরপরাধ 4 জন পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, যারা এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে আপনারা রক্ষা করার জন্য এই নাটক, এই আইওয়াস করেছেন। দেখেন, আমরা আরও দেখছি যে আওয়ামী লীগের যারা বড় বড় হত্যা করতেছিল, তাদের ব্যবসা বাণিজ্য উপদেষ্টাদের কেউ কেউ চালাচ্ছে। ইনক্লাবের নিউজ আমি নিজে দেখেছি, উপদেষ্টাদের হাজব্যান্ড বলেন, উপদেষ্টাদের ওয়াইফ বলেন, উপদেষ্টাদের আত্মীয় স্বজন বলেন, তাদের দিয়ে ব্যবসা বাণিজ্য চালানো হচ্ছে। আপনি বলছেন যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা চালিয়েছেন, তো ওদের ব্যবসা বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা দেননি কেন? যে সকল ব্যবসায়ীরা আমরা দেখেছি হাসিনার সাথে মরতেও রাজি, বাঁচতেও রাজি, জান্নাত জাহান্নামে যেতে রাজি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কতটুকু নিতে পেরেছে? যারা ফ্যাসিবাদতন্ত্র বাংলাদেশে কায়েম করেছিল, যাদের অর্থায়নে হাসিনা ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছে, কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? কিচ্ছু করতে পারেননি। এখন শুধুমাত্র গল্প, মিষ্টি গল্প, রোহিঙ্গা ফেরত পাঠানোর গল্প, বিজনেস বিনিয়োগ আসবে সেই গল্প, এবং নানান নানান নতুন নতুন গল্প। আমার কাছে মনে হচ্ছে যে দেশকে এখন অস্থিতিশীল করার একটি চক্রান্ত চলছে। আমাদের সংবিধানে কি ছিল? সংবিধানে উল্লেখ করা ছিল যুদ্ধ অবস্থায় নির্বাচন নয়। মাহফুজ আলম কয়েকবার বলেছে যে দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এমনকি প্রধান উপদেষ্টাও বুঝে কি না বুঝে বলেছেন আই ডোন্ট নো। তিনি একজন যোগ্য মানুষ, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, কিন্তু তার রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, এটা তিনি নিজেও স্বীকার করেন। সেই জায়গা থেকে তিনিও বলছেন একটি যুদ্ধ অবস্থা বিরাজ করছে। ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ যদি নিজের গায়ের সাথে মাখিয়ে নিই, আমরা কি রেহাই পাবো? আমাদের দেশকে যুদ্ধ মুক্ত রাখতে হবে। আমরা কোনো যুদ্ধের সাথে জড়াতে চাই না। দেশে কোনো যুদ্ধ চলছে না, দেশে এখন একটি মব ইনজাস্টিস চলছে, এবং সেই মব ইনজাস্টিস সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। আমার কাছে সন্দেহ লাগছে, মূলত যেহেতু দেশের জনগণ বলেন, রাজনৈতিক শক্তি বলেন,
তারা আসলে নির্বাচনের ডিমান্ড করছে, রোডম্যাপের কথা বলছে, সরকারের পরিকল্পনা জানতে চাচ্ছে, সরকারের উপর একটি চাপ সৃষ্টি হচ্ছে, যে কারণে মানুষের নজরকে এড়ানোর জন্য সরকার নতুন নতুন আন্দোলন সামনে আনতেছে। অন্যথায় আমি এটা বলে শেষ করব, আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে সচিবালয় আমরা ঘেরাও করতে গিয়েছিলাম, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। বলা হয়েছে যে ভাই আমরা সবাই মিলে তো আন্দোলনটা করেছি, সরকারকে বিব্রত করেন না। অনেক অনুরোধ করার পরে আমরা যাইনি, মানে করতে দেওয়া হয়নি। কিন্তু এনসিপির নেতারা যমুনা ঘেরাও করলো, সেখানে আপা বলেছে যে সেখানে আপনার চা নাস্তা বিস্কুট দেওয়া হয়েছে, সেখানে আপনার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঠান্ডা পানি মানে সেটানো হয়েছে, ওয়াসার পক্ষ থেকে বোতল বোতল পানি দেওয়া হয়েছে। কিভাবে সম্ভব? সরকারের নির্দেশনা ছাড়া কি এটি সম্ভব হয়েছে? কোনোভাবেই সম্ভবপর হয়নি। তার মানে কি, আমরা শাহবাগের আন্দোলনে মানুষ প্রশ্ন তোলে না যে এখানে বিরিয়ানি দেওয়া হয়েছে, আর এই যে আপনার যমুনার সামনে আন্দোলনে ঠান্ডা পানি চা নাস্তা বিস্কুট দেওয়া হয়েছে, এটি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আসতেছে। এই প্রশ্ন আসার সুযোগ কেন সরকার দিল? আমার সর্বশেষ কথা হলো যে দেখেন, আপার সাথে আমার মতাদর্শের পার্থক্য আছে। এই আন্দোলনে স্বীকার করতে হবে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ বা এই যে এনসিপি নেতারা যারা দল গ্রহণ করেছে, সবার অবদান আছে। এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এখন আপনি কাউকে যদি রাজাকার বলেন, কাউকে পাকিস্তানপন্থী বলেন, কাউকে বলেন যে আওয়ামী লীগ বিএনপি একই চরিত্রের, এইসব কথা বললে এই দেশ কোনোভাবে এগিয়ে নিতে পারবেন না। সরকারের দায়িত্ব ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে একতা ধরে রাখা। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ সবার ভিতরে সেই একতা ধরে রাখার দরকার ছিল। কিন্তু সরকার কি করলো? সরকার মনে করে যে বিভাজিত না হলে তো আমাদের ক্ষমতার চেয়ারে বেশি দিন থাকতে পারবো না, সবাই যদি এক হয়ে যায় তাহলে তো নির্বাচন দ্রুত দিয়ে দিতে হবে। সরকারের পক্ষ থেকে আমার মনে হচ্ছে কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রের সাথে জড়িত, যাতে করে আমাদের ভিতর বিশৃঙ্খলা লাগলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। বিএনপির সাথে জামাতের সংঘর্ষ শুরু হলে, আমাদের সাথে বিএনপির সংঘর্ষ শুরু হলে লাভটা কার হবে? ফায়দাটা কে পাবে? আওয়ামী লীগ পাবে। সুতরাং আমরা মনে করি দেশ এবং জনগণের কল্যাণে ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতর একতা ধরে রাখা সরকারের দায়িত্ব। সেই একতা যদি নষ্ট হয়, আমি সর্বশেষ বলবো, একতা নষ্ট হলে আওয়ামী লীগ উইল কাম ব্যাক। শেখ হাসিনা ওই যে চুট করে দেশে আসবে না বলেছে, সে কিন্তু আসলে দেশে চলে আসবে। সুতরাং আমরা মনে করি সরকারের দায়িত্ব, যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে প্রতিদিন 2 দিন পর পর আন্দোলন। আজকে আমরা আরেকটা জিনিস দেখলাম, গতকাল শাহবাগে 20-25 জন দিয়ে শাহবাগ বন্ধ করে দিয়েছে। এরা কারা? এরা সাংবাদিকদের উপর হামলা করতেছে। আজকে আমাকে শেষ করতে হচ্ছে, সাংবাদিকদের উপর হামলা করতেছে, পথচারীদের উপর হামলা করতেছে। এরা আহত নামধারী এইসব লোকজন রাস্তা বন্ধ করছে। মানে কারা এদেরকে নামাচ্ছে? এগুলো সরকার কেন বন্ধ করছে না? তার মানে সরকারকে এইসব আন্দোলন করাচ্ছে কিনা সেটি নিয়ে আমার প্রশ্ন আছে, সন্দেহ আছে। জি রাশেদ, আমরা আসলে অনেক কথা বলছিলেন আপনি, আমরা আসলে সবকিছু অবসান চাই সব বিতর্কের। মনি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। রাশেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।